আমি যখন সকালবেলা উঠে আমার স্বামীর বোনকে তার ঘরে ডাকতে যেতাম তখন আমি দেখতাম তার গোটা বিছানা ভিজে। মাঝে মাঝে সাদা চাদরের উপর দাগও দেখতে পেতাম। আমার খুব জানতে ইচ্ছে হতো যে ও রাতে কি এমন করে, তাই আমি একদিন এটা জানার জন্য তার ঘরে লুকিয়েছিলাম। সেদিন আমি যা দেখলাম সেটা দেখে আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম যে আমার স্বামীর বোন তার শরীরে। বন্ধুরা, আমার নাম তানিয়া। একদিন আগে আমার স্বামী রাহুলের সাথে বিয়ে হয়েছে। আমার স্বামীর বাড়িতে রাহুলের ছোট বোন আর মা ছিল। রাহুল তার বাবাকে ছোটবেলায় হারিয়েছিল। আজ স্বামীর বাড়িতে আমার প্রথম দিন। আমার ঘুম থেকে ওঠার পর আমার শাশুড়ি মা বলেন, বৌমা, আজ তোমাকে মিষ্টি কিছু রান্না করতে হবে। আজ এই বাড়িতে তোমার প্রথম দিন। এইবারের নিয়ম অনুযায়ী বাড়ির নতুন বউদের রান্নাঘরে ঢোকার আগে একটা পুজো করতে হয়, তারপর মিষ্টি কিছু বানাতে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি রান্না করতে জানি না। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। পড়াশোনার জন্য আমি বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতাম। মাঝে মাঝে যখন আমি বাড়িতে আসতাম তখন মা আমাকে কোনো কাজ করতে দিত না। মা সবসময় বলতো, তুই পড়াশোনায় মন দে, বাড়ির কাজকর্ম আমি সামলে নেব। তাই জন্য আমি বাড়ির কাজকর্ম শিখতে পারিনি। তবে বিয়ের আগে আমার বাবা রাহুলকে পরিষ্কার বলে দিয়েছিল যে আমার মেয়ে বাড়ির কাজকর্ম খুব একটা জানে না, কিন্তু আস্তে আস্তে সব শিখে নেবে। রাহুলের এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না। রাহুল বাবাকে বলেছিল যে আমার মা আর ছোট বোন খুব ভালো, তারা তানিয়াকে সব কিছু শিখিয়ে দেবে। আজ আমার শাশুড়ি মায়ের কথা শুনে মনে হলো যে রাহুল হয়তো ওনাকে কিছু বলেনি যে আমি রান্না করতে পারি না, তাই হয়তো উনি আমাকে রান্না করতে বলছেন। তখন আমি আমার ঘরে গিয়ে রাহুলকে জিজ্ঞেস করি, আপনি আপনার মাকে কিছু বলেননি? আমি তো রান্না করতে জানি না। তখন রাহুল বলে, আমি ভুলে গেছিলাম, তুমি আমার সাথে এসো। রাহুল আমাকে তার মায়ের কাছে নিয়ে যায়। রাহুল মাকে বলে, পড়াশোনার জন্য তানিয়া বাড়ির কাজকর্ম শেখার সময় পায়নি, তোমাকেই উঠে সব কিছু শিখিয়ে দিতে হবে। আমার শাশুড়ি মা খুব ভালো ছিলেন। তিনি বললেন, কোনো ব্যাপার না নয় বৌমা, আমি তোমাকে সব রান্না শিখিয়ে দেব। চলো, আজ আমরা দুজনে মিলে হালুয়া বানাবো। শাশুড়ি মায়ের কথা শুনে আমি শান্তি পেলাম। আমি যা চেয়েছিলাম সেটাই হচ্ছিল। বিয়ের আগে আমি আমার শাশুড়ি মায়ের মধ্যে আমার মাকে দেখতে চেয়েছিলাম, আর আজ আমি সেটাই দেখতে পাচ্ছিলাম। আমি আর রাহুল নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলাম। আমরা একসাথে কলেজে পড়তাম, আর তখনই আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম। আমরা দুজনেই খুব ভালো ধনী পরিবারের ছেলে মেয়ে, তাই আমাদের পরিবারেরও কোনো আপত্তি ছিল না। আমাদের দুজনের বিয়ে হয়ে যায়। তখন আমি আমার শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে চলে যাই আর কিছু মিষ্টি খাবার বানানোর তৈরি শুরু করি। আমার শাশুড়ি মা আমাকে বলে দেন, আর আমিও ওনার কথা মতন হালুয়াটা বানিয়ে ফেলি আর সবাইকে মিষ্টিমুখ করাই। আমার স্বামীর বোন হালুয়া তাকে বলে, বৌদি, এই হালুয়াটা তুমি বানিয়েছ? আমি বলি, আমি বানিয়েছি, কিন্তু মা আমাকে শিখিয়ে দিয়েছে। তখন সে বলে, তুমি হালুয়াও বানাতে পারো না? এই বলে সে রেগে মেগে তার ঘরে চলে যায়। আমার স্বামীর বোনের নাম ঋত্বিকা। তার বয়স মাত্র 14.5 বছর, কিন্তু তার কথাবার্তা আর চালচলন দেখে মনে হতো তার বয়স 19-20 মতো। তখন আমার শাশুড়ি মা বললেন, তুমি কিছু মনে করো না বৌমা, ওর ব্যবহারটাই এরকম, ও ছোটোখাটো ব্যাপারে রেগে যায়। আমি আমার স্বামীর বোনের কথা ধরলাম না, কিন্তু আমার মনে হতে লাগলো যে ওর সাথে আমি বন্ধুত্ব করতে পারবো তো। প্রথম দিনই সে আমার সাথে এমন ব্যবহার করলো। তখন রাহুল আমাকে বলল, তুমিও আমাদের সাথে বসে হালুয়াটা খেয়ে নাও। তখন আমি বলি, না থাকুক, তোমরা আগে খেয়ে নাও, আমি পরে ঋত্বিকাকে খাইয়ে তারপর খাবো। রাহুল বলে, ও এখন খাবে না, তোমাকে ওকে নিয়ে ভাবতে হবে না, ওর খিদে পেলে ও নিজে এসে খেয়ে নেবে। আমি ওদেরকে হালুয়া খাইয়ে নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার এক বন্ধুর ফোন আসে। সে বলে, আমরা তোর শহরে এসেছি, আমরা কি তোর সাথে দেখা করতে পারি? আমি বলি, আমাকে আগে আমার শাশুড়ি মায়ের অনুমতি নিতে হবে, তারপর আমি বলতে পারবো। তারপর আমি আমার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে তাকে বলি, আমার কিছু বন্ধু এই শহরে এসেছে, তারা আমার বিয়েতে আসতে পারেনি, তখন তাদের কিছু জরুরি কাজ পড়ে গেছিল, তাই ওরা এখন আমার সাথে দেখা করতে চায়। মা বললেন, এ তো খুব ভালো কথা বৌমা, তুমি বরং ওদেরকে এই বাড়িতেই ডেকে নাও। তখন আমি বলি, ওরা তাদের পরিবারের সাথে এসেছে মা, তাই ওরা এই বাড়িতে আসতে পারবে না। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বাইরে কোথাও ওদের সাথে দেখা করে নেব। মা বললেন, ঠিক আছে বৌমা, তুমি আমাদের গাড়ি আর ড্রাইভারকে নিয়ে যেও, আর সাবধানে যেও। তখন আমি খুশি মনে বাড়ির গাড়ি করে আমার বন্ধুদের সাথে দেখা করতে চলে গেলাম। আমরা অনেক গল্প করলাম, তারপর বাইরে কিছু খাবার খেয়ে আমি বাড়ি ফিরে এলাম।
আমি বাড়ি এসে দেখি আমার স্বামীর বোন আমার শাশুড়ি মাকে বলছে, বৌদিকে এত ছাড় দেওয়ার কোনো দরকার নেই। যখন সে মাথার ওপর চড়ে বসবে তখন তুমি তাকে সামলাতে পারবে না। আর এমনিতেও দাদা এখন বৌদির কথায় ওঠে আর বসে। দেখো মা, এখনও সময় আছে। তুমি বৌদির সব কথা মেনে নিও না, ওকে একটু দাবিয়ে রাখো, তোমার পায়ের তলায় রাখো, যাতে পরে পোস্তাতে না হয়। ওকে যদি এত ছাড় দাও আর কিছু না বলো, তাহলে সে কখন তোমাকে তার পায়ের নিচে দাবিয়ে রেখে দেবে তুমি বুঝতেও পারবে না। তার কথা শুনে আমার খুব রাগ হয়। আমি ভাবতে পারছিলাম না যে এই টুকু একটা মেয়ে এত বড় বড় কথা শিখলো কোথা থেকে, তাও আবার এসব খারাপ কথাবার্তা। আমি আমার স্বামীর বোনকে নিজের বোনের মতন ভাবতে চেয়েছিলাম, কিন্তু ও তো একেবারে অন্য রকম। আমার ভয় হচ্ছিল, যদি আমার স্বামীর বোনের জন্য আমার আর আমার শাশুড়ি মায়ের সম্পর্কটা খারাপ হয়ে যায়। আমি আমার স্বামীর বাড়ির লোকেদের সাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু আমার স্বামীর বোন দেখছি সেটা চায় না। আমি ঠিক করলাম, ও যা খুশি বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি আমার শাশুড়ি মা আর আমার স্বামীর কাছে সবসময় ভালো হয়ে থাকব, তাদের মন জয় করার চেষ্টা করব। এই ভেবে আমি ভেতরে চলে গেলাম। আমাকে দেখে আমার স্বামীর বোন চুপ করে যায় আর অন্য কথা বলতে শুরু করে, কিন্তু ওর কথাগুলো আমাকে কষ্ট দেয়। আমি বুঝতে পারি না যে ঋত্বিকার আমাকে নিয়ে কি এত সমস্যা। আমি তো তাকে বিয়ের আগে কখনো দেখিনি, আর বিয়ের পরেও আমি তাকে কোনো খারাপ কথা বলিনি। তাহলে সে আমাকে কেন পছন্দ করে না? আমি সব সময় ঋত্বিকার দেখাশোনা করতাম, ওর সব কথা শুনতাম আর ওর পছন্দ মতনই সব কিছু করার চেষ্টা করতাম, কিন্তু তাও ঋত্বিকা আমাকে পছন্দ করতো না। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমার ভুলটা কোথায়। আজ অবধি আমি কারোর কাছে মাথা নিচু করিনি, কিন্তু আমার বরের জন্য আর আমার মা বাবার সম্মানের জন্য আমাকে ঋত্বিকার এইরকম ব্যবহার সহ্য করতে হচ্ছিল। এসব মাথা থেকে বের করে আমি কাজে লেগে পড়লাম। আমার স্বামীর বোন কেন এমন ব্যবহার করে সেটা কেউ বুঝতে পারে না। সে সব সময় রেগে থাকে আর বাচ্চাদের মতন জেদ করে। কেউ ওকে কিছু বলতেও পারে না। যখনই তাকে কেউ কিছু বলতে যেত তখনই সে আত্মহত্যা করার ভয় দেখাতো। তাই আমার স্বামী আর আমার শাশুড়ি মা তার সব কথা মেনে নিতে বাধ্য হতো। খারাপ ব্যবহার করা আর লোকের পেছনে লাগা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। তার মাকেও সে খুব বিরক্ত করত। তবে আমার শাশুড়ি খুব বোঝদার ছিলেন, তিনি ঋত্বিকাকে বেশি পাত্তা দিতেন না। এটা আমার বেশ ভালো লাগতো। কদিন আমার শাশুড়ি মা বললেন, বৌমা, কাল থেকে ঋত্বিকার স্কুল শুরু হচ্ছে, তুমি রোজ সকালে ওকে ডেকে দিও, কারণ ওর দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যাস হয়ে গেছে। আমি সকালে মন্দিরে যাই, তাই ওকে ডাকতে পারবো না। আমি বললাম, ঠিক আছে মা, আমি ওকে ডেকে দেব। কিন্তু আমার ভেতরে ভেতরে ভয় করছিল যে আমি যদি ওকে ডাকতে যাই আর সে আমার ওপর রেগে যায়, তখন আমি কি করব? তখন বাড়িতে কেউ থাকবেও না যাকে আমি বলতে পারবো। আমি কোনো রকমে এটা করতে রাজি হয়ে যাই। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে সবার জন্য চা বানাই, তারপর আমার স্বামীর বোনকে ডাকতে তার ঘরে চলে যাই। আমি যেই তার ঘরে ঢুকলাম, অমনি আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম যে ওর গোটা বিছানা ভিজে। মনে হচ্ছিল যেন তার বিছানায় কেউ জল ঢেলে দিয়েছে, আর জায়গায় জায়গায় রক্তের দাগও দেখতে পাই। আর ওর পাশে একটা তেলের শিশি রাখা ছিল, যেখান থেকে কিছুটা তেল পড়ে গেছিল। আমি বুঝতে পারছিলাম না যে এই তেলের শিশিটা এখানে কেন, আমার স্বামীর বোন তেলের শিশি নিয়ে কি করছিল। কিন্তু আমি আমার স্বামীর বোনের স্বভাবটা ভালো করেই জানতাম। আমি চাই না যে বাড়িতে কোনো হাঙ্গামা হোক, তাই আমি এই নিয়ে আর কিচ্ছু বললাম না। আমি তাকে ভালোবেসে ডাকতে লাগলাম, এবার উঠে পড়ো ঋত্বিকা, তোমার স্কুলের সময় হয়ে গেছে, আমি তোমার চা নিয়ে এসেছি। তখনই সে উঠে আমাকে কিচ্ছু না বলে চট করে বাথরুমে চলে গেল। আমিও নিজের ঘরে এসে স্নান করার প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর থেকে এটা রোজকার ব্যাপার হয়ে যায়। রোজ সকালে যখন আমি ঋত্বিকাকে ডাকতে যাই, তখনই আমি দেখি তার বিছানার পাশে একটা তেলের শিশি পড়ে আছে, যেখান থেকে একটু তেল বেরিয়ে এসেছে, আর তার বিছানাটা পুরো ভিজে, আর জায়গায় জায়গায় রক্তের দাগ। আমি বুঝতে পারি যে ও রাতে ঘরে কি এমন করে যে ওর জামা কাপড় আর চুলটাও পুরো ঘেটে থাকে। আমার মনে সন্দেহ হয়, কিন্তু আমি কোনো প্রমাণ ছাড়া কিছু বলতেও পারি না। আমার ভয় হয় যে ঋত্বিকা খারাপ কিছু করছে না তো, কিন্তু এই কথাটা তাকে কে বোঝাবে? সবাই ওর স্বভাব জানে, তার মেজাজ সবসময় বিগড়ে থাকে, ছোটোখাটো ব্যাপার নিয়ে সে ঝগড়া শুরু করত। কিন্তু আমি আর কতদিন চুপ করে থাকব? ঋত্বিকা আমার স্বামীর বোন হয়, ওর খেয়াল রাখাটা আমার দায়িত্ব। কিন্তু আমি যদি এই কথাটা আমার শাশুড়ি মাকে বা রাহুলকে বলি, তাহলে ও আবার বাড়িতে হাঙ্গামা শুরু করবে আর আমার বিরুদ্ধে সবাইকে উস্কাবে। এই ভয়ের জন্যই আমি এতদিন চুপ করেছিলাম। যখনই আমি রাহুলকে বা শাশুড়ি মাকে কিছু বলার চেষ্টা করেছি, তখনই আমার ভয় হতো যে ওর কারণে যদি আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তখন কি হবে। তাই আমি প্রত্যেক পিছু হেঁটেছি।
একদিন আমার মনে হলো যে আমি নিজে যদি ওর ওপর নজর রাখি আর দেখি যে ও রাতে কি করে, তাহলে আমি সবটা জানতে পারবো। কিছুক্ষণ পর আমি শুনি যে ঋত্বিকা আমার শাশুড়ি মায়ের ওপর চেঁচাচ্ছে। ভগবান জানে আবার ওর কি হয়েছে, মনে হয় ওর কিছু পছন্দ হয়নি তাই চেঁচাচ্ছে। আমার শাশুড়ি মা তাকে খুব বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু সে বুঝবে না। আমি আর এর মধ্যে কথা বললাম না, কারণ আমি চাই না আমার কারণে ঝগড়াটা আরও বেড়ে যাক। তাই আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলাম। কিন্তু আজ আমাকে রাহুল থেকে একটা কথা জানতেই হবে। আমি রাহুলের অফিস থেকে ফেরার অপেক্ষা করছিলাম। রাহুল যখন ফিরে আসে আর রাতের খাবার খেয়ে যখন আমরা ঘরে যাই, তখন আমি তাকে জিজ্ঞেস করি, রাহুল, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? রাহুল বলে, হ্যাঁ নিশ্চয়ই বলো, কি বলবে? আমি বলি, ঋত্বিকা এরকম কেন? ওর ব্যবহার এত খারাপ কেন? ও সবসময় এত রেগে কেন থাকে? ও মাঝে মাঝে মায়ের উপরেও রাগ দেখিয়ে ফেলে। আপনারা কেউ ওকে কিছু বলেন না কেন? রাহুল বলে, আমি আর তোমাকে কি বলবো? বাবা ওকে খুব আদর দিতেন, ওকে মাথায় তুলে রাখতেন। বাবা আমার থেকে বেশি ওকে ভালোবাসতেন। বাবা যখন মারা গেলেন তখন আমরা বাবার জায়গা নিয়ে ফেলি, তাই আমরা ঋত্বিকাকে কিছু বলি না। ও যা চায় আমরা তাই দিই। ও যদি আমাদের ওপর রাগ দেখায় তাহলে আমরা সেটা সহ্য করি। তাই হয়তো ও খুব বিগড়ে গেছে আর এখন আমাদের হাতের বাইরে চলে গেছে। দোষটা হয়তো আমাদেরই, আমরাই ওকে বেশি প্রশ্রয় দিয়েছি। এখন আমরা বুঝতে পারি যে ওকে এতটা প্রশ্রয় দেওয়া আমাদের উচিত হয়নি। ভালোবাসার পাশাপাশি ওকে শাসন করাও দরকার ছিল। রাহুলের কথা শুনে আমার খারাপ লাগে, ওকে খুব চিন্তিত দেখাচ্ছিল। কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝতে পারছিলাম না, যে ঋত্বিকার কথাবার্তা শুনে মনে হয় না ও একটা 15 বছরের বাচ্চা মেয়ে। ওর হাবভাব দেখে মনে হয় ও এই বাড়িতে সব থেকে বড়। ঋত্বিকার ঘরে যা দেখেছি সেটা আমি রাহুলকে বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমার মনে পড়ল যে আমি প্ল্যান বানিয়েছি যে আমি ঋত্বিকার ঘরে লুকিয়ে থাকব, তাহলেই আমি সবটা বুঝতে পারবো। তারপর আমি সবাইকে ব্যাপারটা বলবো। সবটা না জেনে কিছু বলা উচিত হবে না। তখন আমি আর রাহুলে শুয়ে পড়লাম। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMMকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকালবেলা আমি যখন ঋত্বিকাকে ডাকতে গেলাম, তখন সেই একই দৃশ্য দেখলাম। আমি ঋত্বিকাকে ডেকে দিয়ে নিজে স্নান করতে চলে গেলাম। সারা দিন আমার মাথায় ঘুরতে থাকে যে রাতে ঋত্বিকা তার ঘরে কি করে, নিজে যে সে ভুল কিছু করছে না তো? এমনটা হলে তো মা আর রাহুল নিজেদেরকে ক্ষমা করতে পারবে না, এই ভেবে আমার ভয় হয়। আমি একবার ভাবি যে ঋত্বিকাকে আমি বুঝিয়ে বলবো, কিন্তু ঋত্বিকা তো আমার সাথে কথাও বলতে চায় না। তাকে আমি কি করে বোঝাবো? আমি আজ অবধি এত জেদি মেয়ে কখনো দেখিনি যে তার মায়ের ওপরেও চিৎকার করে। আমি ঠিক করি যে আজ রাতে আমি ঋত্বিকার ঘরে লুকিয়ে দেখব যে ও কি করে। তখন আমার মনে হলো যে আমি রাহুলকে কি বলবো। তারপর আমি ঠিক করলাম যে আমি রাহুলকে ঘুম পাড়িয়ে তারপরে এই কাজটা করব। রাহুলকে আমি ঘুমের ওষুধ খাইয়ে দেব। এটা করতে আমার খারাপ লাগছিল, কিন্তু সত্যিটা জানতে আমাকে এটা করতে হবে। রাতে যখন রাহুল ফিরে এলো, তখন আমি তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। ঋত্বিকা অনেক রাত অবধি উঠোনে বসে পড়াশোনা করত, কারণ ওর ঘরটা রাস্তার ওপারে ছিল, তাই রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ তার ঘরে ঢুকত, তাই জন্য সে তার ঘরে পড়তে পারত না। আমি এর সুযোগ নিলাম। রাহুল যখন ঘুমিয়ে পড়ে তখন আমি চুপি চুপি ঋত্বিকার ঘরে গিয়ে লুকিয়ে পড়ি। রাত 12টার সময় ঋত্বিকা বাসনা শেষ করে তার ঘরে আসে। তাকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছিল। সে জল খায় আর তারপর শুয়ে পড়ে। আমি ভাবতে লাগলাম যে ঋত্বিকা ওইসব কাজ কখন করে, ওর বিছানাটা কি করে ভেজে আর রক্তের দাগ কি করে লাগে। তারপর আমি ভাবলাম ও তো কিছুই করলো না, আমি হয়তো ভুল ভাবছিলাম। আমি ভাবলাম ঋত্বিকা যখন পুরো ঘুমিয়ে পড়বে তখন আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাব। আমি ঋত্বিকার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর যখন ঋত্বিকা পুরো ঘুমিয়ে পড়ে আর নাক ডাকতে শুরু করে, তখন আমি আস্তে আস্তে ঘর থেকে বেরোনোর চেষ্টা করি। ঠিক সেই সময় আমি ঘরের দরজাটা খোলার আওয়াজ পাই। আমি আবার লুকিয়ে পড়ি আর আড়াল থেকে দেখতে পাই যে কে ঘরের ভেতর ঢুকছে। তারপর আমি যা দেখলাম তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখি আমার শাশুড়ি মা ঋত্বিকার ঘরে ঢুকছে। ওনার হাতে একটা জলের পাত্র ছিল আর ছিল রক্তের মতন লাল একটা জিনিস আর একটা নারকেল। নারকেলটার উপর কিছু একটা বাধা ছিল। আমি বুঝতে পারছিলাম না যে মা এত রাতে ঋত্বিকার ঘরে কেন এসেছে আর এইসব জিনিস কেন নিয়ে এসেছে, উনি কি করতে চলেছেন। তখন আমি দেখলাম মা নারকেলটা ভেঙে তার জল ঋত্বিকার গায়ে ছেটান। সেই জলে তার গোটা বিছানাটা ভিজে যায়। তারপর তিনি রক্তের মতন লাল জলটা ঋত্বিকার গায়ে ছেটান আর সেটা বিছানায় জায়গায় জায়গায় পড়ে যায়। তিনি সেটা গোটা ঘরেও
ছিটিয়ে দেন। ঋত্বিকা ঘুমোচ্ছিল, তাই সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি করা হচ্ছে। আমি আর থাকতে পারলাম না, আমি আড়াল থেকে বেরিয়ে এলাম। আমাকে ওই ঘরে দেখে আমার শাশুড়িমা একটু ঘাবড়ে যান, ওনার গোটা গা ঘামে ভিজে যায়। উনি বলেন, বৌমা তুমি এখানে কি করছো? আমি বলি, এই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত যে আপনি এত রাতে এখানে কি করছেন। আমাদের দুজনের গলার আওয়াজ শুনে ঋত্বিকা উঠে বসে। সে বিরক্ত হয়ে বলে, তোমরা দুজন এত রাতে আমার ঘরে কি করছো? তখন আমার শাশুড়িমা হাত জোর করে বলেন, বৌমা আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমাকে ক্ষমা করে দাও। আমি বলি, মা আপনি আমাকে বলুন আপনি এসব কি করছিলেন? আপনি কি কোনো তন্ত্রমন্ত্র করছিলেন? মা বলেন, হ্যাঁ বৌমা, আজকাল ঋত্বিকার ব্যবহার আর ওর রাগ আমাকে খুবই চিন্তিত করে তুলেছে। আমি ভাবি কাল যখন ওর বিয়ে হবে তখন ওর শ্বশুরবাড়িতে গিয়ে কি করে ম্যানেজ করবে। আমি ঋত্বিকাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও তো বুঝতেই চায় না। আমার এক বন্ধু আমাকে একটা তান্ত্রিক বাবার কথা বলেছিল, আমি তার কাছে গিয়েছিলাম। তিনি আমাকে একটা উপায় বলেছেন। সেই তান্ত্রিক বাবা আমাকে বলেছেন যে রোজ রাত 12টার সময় ঋত্বিকার মাথার কাছে একটা নারকেল ভেঙে তার জল তার গায়ে ছেটাতে। উনি আমাকে একটা লাল রঙের জিনিস দিয়েছেন আর বলেছেন সেটা ঋত্বিকার গায়ে ছিটিয়ে দিতে। তিনি বলেছেন যে এই জলটা পবিত্র, এটা ওর গায়ে ছিটালে ওর মঙ্গল হবে। আর ওই নারকেলটা পরের দিন সকালে ফেলে দিতে। ওই নারকেলটার সাথে ঋত্বিকার সব রাগও দূর হয়ে যাবে। এটা করলে ও নাকি ভালো মেয়ে হয়ে যাবে। আমি অনেক দিন ধরে এটা করে আসছি। আমি বলি, মা আপনি আমাকে তো অন্তত বলতে পারতেন। মা বলেন, আমাকে তান্ত্রিক বাবা বলেছিলেন এ বিষয়ে কাউকে কিছু না বলতে। তখন ঋত্বিকার চোখে জল চলে আসে। সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার এই খারাপ ব্যবহারের জন্য মাকে কি না কি করতে হচ্ছে। আমি মনে করতাম যে যেইভাবে ছোটবেলা থেকে সবাই আমার সব কথা শুনে এসেছে চিরটা কাল সেটাই হবে। আমি ভবিষ্যতের কথা ভাবিনি। মা আমার কাছেও ক্ষমা চায় আর বলে, বৌদি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আজ থেকে আমি নিজেকে বদলে ফেলব। কিন্তু আমার শাশুড়ি মায়ের অন্ধবিশ্বাস আমাকে চিন্তায় ফেলে দেয়। আমি বলি, মা আপনি এসব অন্ধবিশ্বাস ত্যাগ করুন, এইসব ভালো নয়, এতে জীবন নষ্ট হয়ে যায়। মা বলেন, বৌমা মানুষ সমস্যায় পড়লে অনেক কিছু করতে বাধ্য হয় যেটা তারা করতে চায় না। আমি বিপদে পড়ে সেই তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম, কিন্তু এখন সব কিছু ঠিক হয়ে যায়। আমরা তিনজনে একে অপরকে জড়িয়ে ধরি। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে ঋত্বিকাকে দেখে চমকে যায়। ঋত্বিকার এমন রূপ সে কোনোদিন দেখেনি। ঋত্বিকা খুব শান্ত হয়েছিল আর বাড়ির কাজে মাকে সাহায্য করছিল। তার থেকেও বড় কথা, সে আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিল। দেখে মনে হচ্ছিল আমরা অনেক দিনের বন্ধু। রাহুলের এসব বিশ্বাস হয় না। সে বলে, এসব আমি কি দেখছি, আজ সূর্য কোন দিকে উঠেছে? তখন মা তাকে সব কথা খুলে বলে। মায়ের অন্ধবিশ্বাস দেখে রাহুলেরও রাগ হয়, কিন্তু ঋত্বিকার শুধরে যাওয়াটা সেই রাগ ভুলিয়ে দেয়। আমরা চারজনই ভগবানকে ধন্যবাদ জানাই। আমার মুখে হাসি ফুটে ওঠে। আমি খুশি হই এটা দেখে যে দেরি করে হলেও আমার স্বামীর বোন সঠিক রাস্তায় ফিরে এসেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।